স্যার এই যে স্যার আমার মা খারাপ বাপ খারাপ, আমার মা খারাপ বাপ খারাপ স্যার, আমার বাপ খারাপ মা খারাপ, গাড়ি হত্যা স্যার, মানসিক টর্চার করতো স্যার। প্রিয় দর্শক, আমরা শেষের রেমির যে ভিডিও দেখেছিলাম, আপনারা যেরকম দেখেছেন, রেমি লাইভে এসে আত্মহত্যা করার আগে কিন্তু সে অনেক তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছিল এবং সেখানে আমরা যে বিষয়গুলো খেয়াল করেছি, প্রথম হচ্ছে রেমি খুব ডিপ্রেশনে ছিল, দ্বিতীয়ত হচ্ছে রেমি কিন্তু যাকে ভালোবেসে বিয়ে করেছিল, রেমি বিশ্বাস করেছিল যেহেতু তার বাবা মা সেপারেশনে আছে, সো সে যদি তাকে বিয়ে করে তাহলে তার বাবা মা নতুন করে মিলবে, বাবা মায়ের আদর ভালোবাসা মিলবে। কিন্তু রেমি কখনো ভাবতে পারেনি নিজের বাবা মা ছাড়া অন্য কারো বাবা মা কখনো নিজের বাবা মায়ের মতো আপন হয় না। তৃতীয় একটি পয়েন্টে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, রেমি কিন্তু স্পষ্টত তার বাবাকেই বারবার ব্লেম করে যাচ্ছে, তার বাবার কারণেই তার লাইফটা ধ্বংস হয়েছে, তার আত্মহত্যার পিছনে তার বাবাকেই বারবার দোষারোপ করা হচ্ছে। তাই আমরা আজকে রেমির বাবার মুখ থেকে শুনবো রেমি আত্মহত্যার আগেই বা কেন দোষারোপ করেছিল তার বাবাকে। যদিও বা এই মুহূর্তে রেমির বাবার অবস্থাটা ঠিক কেমন হতে পারে, এই মুহূর্তে রেমির বাবার সাথে কথা বলার পরিস্থিতি কি স্বাভাবিক হতে পারে কিনা, সেই বিষয়ে মাথায় নিয়ে আমরা একটু রেমির বাবার কথাগুলো শুনবো। চলুন একটু রেমির বাবার কথাগুলো শুনে আসি। আমাকে তো দায়ী করা, আমার মেয়ে অল্প বয়সে বিয়ে করে, 14 বছরে বিয়ে করে, ওরা প্রলোভন দেখে বিয়ে করে। আমার পার্সন তখন যখন আমার মেয়ের বিয়ে হয় তখন আমার পার্সন 2টা, ওর মা বিয়ে করে আমার ছোট এটা, তখন ওরা কিন্তু দেখি শুনি আমার মেয়ের বিয়ে হয় ওখানে। হওয়ার পর আমার মেয়ে বিয়ের পর থেকে বুঝতে পারে যে ওর শ্বশুর শাশুড়ি আর ননদেরা খুব জ্বালা যন্ত্রণা করে। তখন আমার বিটি তখন বলে যে আমি খুব ভুল করেছি বলে আমার বিটি কিন্তু খুব ওইভাবে সংসার করে। দীর্ঘদিন করতে করতে ধরুন এভাবে করে লেখাপড়া করে সে, এর মধ্যে ওর বাচ্চা নেবেন, ওর পরিবার জোর করে বাচ্চা লওয়া, একটা বাচ্চা লওয়ার পরে ধরেন বাচ্চা হওয়া, তারপরে ছেলে বেকার থাকে, ঠিক আছে, বেকার অবস্থা থাকি। আমি তখন অনেক ডিলারশিপ ব্যবসা করি, আমি অনেক জামাই টানি। তারপরে যাক আমার মেয়ের একটা রিসেন্টলি করে একটা আর বিবাহিত বার্ষিক আমি একটা চেন দিই, ওই চেন দিয়ে ওই ছেলে চেন বেছে একটা চাকরিটা নিচ্ছেন, যে চাকরিটা করছে ইনি কিন্তু চাকরিটা করে। এই চাকরিটা কিন্তু আমার ওই সোনার চেন আমার বিটির জন্মদিনের বিবাহ বার্ষিকীর দিন ওই চেনটা আমি দিই, কিন্তু তারপরে ওই চেন বেশি কিন্তু ছেলে ইয়া করে। তারপরে আমার বিটি লেখাপড়া করে করতে করতে ধরেন আপনি এখন অনার্সে সে পড়ছে, ঠিক আছে। দুঃখের কথা আমার আমার হ্যাঁ, আমার বিটি তারপরে যাই হোক রাজশাহী কলেজে অনার্সে পড়ে। এখানে লেখাপড়ার মধ্যে লেখাপড়া করো, মা মানুষ হও, একদিন একদিন তোমার দুঃখ কষ্ট হবে। এর মধ্যে তোমার মেয়ের বাচ্চা হয়ে যায়, বাচ্চাটা মনে হয় 7 বছর বয়স। বাচ্চার বড় হওয়ার মধ্যে বাচ্চা বিয়ে করে তুমি হলো, বাচ্চাটা বড় হলে তুমি হবে, তুমি লেখাপড়া করে তুমি মানুষ হলে তোমার সবে দুঃখ কষ্ট যাবে। এইভাবে আমার বিটি বোঝাই। তারা অনেক গন্ডগোল করে, ওদের বাড়ির পরিবার ও খুব অত্যাচার করে, অন্য নজরি। তারপরে আমার বিটি কত বাইরে গেলে ইয়া করলে লেখাপড়া করতে দেবে না, এই করতে দেবে না, সে করতে দেবে না। ওর একটা মেয়ে ছোট, আমার মেয়ের ছোট ননদ, তার বাড়ির ঢুকালে পাও ধরায়। আর আমার বিটি কিন্তু পাও ধরাও বাড়ি ঢুকে দেন আমার বিটি সংসার করার জন্যে। আমার শাশুড়ি অন্যদের সব অত্যাচার করে। আমার রিসেন্টলি আমার বিটির যে এইভাবে ঘটনাটা ঘটেছে, রিসেন্টলি যে ইটালি আমার বিটির এই যে ঈদের ইয়ার আগে কিস্তি তুলি 4 লাখ টাকা লোন তোলে। আমার বিটি তুলির পর ওই সমিতি আলারা বলে যে না, লোন তুলে দেবে না, কিস্তি ঠিক মতো দেয়নি, ওর নামে হলো আপনার কোর্টের থেকে একটা উকিল নোটিশও আসে। আমার বিটি পাওয়ার পরে কিন্তু ওই উকিল নোটিশটা অনুযায়ী আমার বিটার লেখাপড়া করছে, সে উকিল নোটিশ পাওয়ার পর চাকরি টাকরি হবে না, আমার বিটিতে চায়। আমার জামাই এবং ওর পরিবার খুব চাপধার করে এবং মারধারও করে, এবং এখানে 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 3টা জায়গা তার জখমও আছে, ঠিক আছে, 3টা জায়গা জখম আছে। তারপরে ওর হলো 1 লাখ টাকা, মানে ওই কুরবানি দিবি, ওর পরিবারে কুরবানি দিবি, এই টাকা তুলে আরও রিসেন্টলি 1 লাখ টাকা তুলতে চায়। আমার বিটি এটি না দেওয়ার জন্য তার অনেক জ্বালা যন্ত্রণা করে, এবং ওর পরিবার, ওর বাপ খারাপ, ওর মা খারাপ, ওর বাপ খারাপ, ওর মা খারাপ, সবসময় করে। ওর বাপ বিয়ে করছে, তুই বিয়ে লেগে ওর বাপের পার্সন 2টা, কিন্তু আমি তো বিয়ে করছি 20 বছর আগে, ওর মায়ের 20 বছর আগে বিয়ে করছে, আমার দ্বিতীয় বউ 20 বছর হচ্ছে বিয়ে করা। তাহলে ভাই দেখি
শুনি বিয়ে করার পরে শিখে যেন আমার বেটিকে এত মানুষ জান তোর বাপ খারাপ, তোর মা খারাপ, বাপ খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, পরিবার তোর খারাপ, এইভাবে আমার বেটিকে এইসব মানসিক টর্চার করছে, তার ব্রেন হিয়ারিং করছে। এইভাবে আমার বেটি মানসিক হিয়ারিং, বিভিন্ন রকম ওষুধও ওরা কিনে খাওয়াইছে আমার বেটিক, পাগলও বানাইছে আমার বেটি, পাগলের দেখাইছে, এরকমভাবে বিভিন্নভাবে করেছে আমার বেটিক, আমার মানসিক টর্চার করছে আমার বেটিকে, আমার মানসিক টর্চার করছে। তারপরে আমি এটা বিশ্বাস চাচ্ছি, আমার বিটি রিসেন্টলি যেটা মানে ঈদের দিন ঘটনা, আমার বিটি ওরা ওখানে এসে ওর ননদ খাইতে লাগছে, আমার বিটির কথা ওর খাইতে দানি মুখ ফেকনা মারছে, ওর শাশুড়ি মুখ ফেকনা পড়ছে, খাইতে দানি করে আমার বিটি মনে দুঃখে আমার বাসা চলে এসে, আমার ওখানে আমার একটা বাসা আছে গন্ডগোহালিতে, ওই বাসা এসে আর ওখানে এসে হয়েছে। পরে আমার বিটিকে ওখানে তিনি আবার জামাই আইসি, আমার বিটির কাছে বোঝা টুজার লিয়া আইসি, আমার বিটি ভাই বড় থাকে এক জায়গায়, ওখানে আমার মিটিং বলেছে ঠিক আছে, আমার বাড়িতে আমার ভাবি আছে, আমার মা আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, যে তুমি সাগর এইভাবে লিয়া যাও না, বাপের কাছে লিয়া যাও, আমার বাপের কাছে না লিয়ে আসি, আমার এখানে লিয়ে আসা বাদ দিয়া ওরা আমার বিটিকে লিয়ে গেছে ওখানে। আমার বিটি একা আমার বেটি ওখানে একা বাড়ির নিচে অফিস উপরে দুতলার উপরে আমার বেটি একা দিচ্ছে না ভাই, আমার বেটি ভাই আমার বেটিকে একা দিয়েছে, সবাই ছুটে আসে লিগেছে ওই বাসা, ওখানে বাড়িয়া লাল লোক আমাকে বললো যে আপনি আমার ধুইয়া চলে গেছে আপনার ভাই। আর ওরা কোথাও বলতো তোর মা খারাপ, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, বাপ খারাপ, আরে যায়নি শুনি আমার বেটিকে বিয়া করলো, সবই জানিস, সবই বুঝিস, তা আমার বেটিকে এইভাবে টর্চার করা, মানসিক টর্চার করা কি দরকার ছিল ভাই? এই গোটা পুঠিয়ার মুখে গোটা এলাকা আপনি গন্ডখালিতে আমার বাড়ি, সবার কাছে জিজ্ঞাসা করেন আমার বেটি কি মানসিক টর্চার করছে, এলাকার লোক সবাই জানেন মানসিক টর্চার করছে আমার বেটিকে, মানসিক টর্চার ওষুধ দেওয়া, আমার বেটি বলতো ওষুধ দিয়ে কোনো মানসিক টর্চার করলে কোনো ওষুধ দিয়ে কোনো কাজ হয়? আমার বেটিকে ওষুধ কিনে দিত আর ওর টর্চার করতো, বিভিন্ন ওষুধ কিনে দিত, মানে আমি জানি না এসব নামটা। আমার বেটি বলছে এইসব ওষুধ দিয়ে কোনো মানসিক টর্চার কমা, আমার বেটি করতো, আমার বেটি আমার বিচার চাই, আমার বেটি লোন তুলে দেয়নি, আমার বেটি আঘাত করছে, ওরা কুরবান দিয়ে এই করেছে এই করবি, ওর বাপের ঋণ খেলাপি মেলা কিস্তি তুলেছে, আমার বেটির নামে উকিল নোটিশ হয়েছে স্যার, এইসব কারণে আমার বেটির দ্বিতীয় ঋণে আবার করে দিবি না স্যার, এই জন্য মানসিক টর্চার করছে স্যার। আমি আমার বাপ খারাপ মা খারাপ জানি শুনি, তাহলে আমার বাপ খারাপ মা খারাপ, তোর বাপ খারাপ মা খারাপ, আমার বেটাকে বিয়া দেবো, এই করবো সেই করবো, এরকম ভাবে আমার বেটিকে মানসিক করছে। আমার বেটি এই 14 বছর বিয়ে করতে আসছে, আমার বেটি 24 বছর বয়স, 10 বছর হচ্ছে বিয়ে করে আমার বেটিক, আমি আমি সারা বহুত 20 বার, এমনি কত 20 বার আমার পরিবার, আমার ভাই ভাইতে আমি সবাক লেবিসাকে লেগেছি লিয়ে হয়েছি, তারপরে আবার ওর লিয়ে আমার বেটি রাজশাহীতে পরে আব্বু আমাকে, আমি থাকতে পারছি না, এখানে আসলে এখানে আমাকে, তাহলে আমি বললাম তাহলে তুমি রাজশাহীতে একটা তোর বান্ধবীকে বলটা হোটেল মেস ঠিক করো, আমি টাকা দিচ্ছি, আমার বেটিকে আমি লোকে টাকা পয়সা দেবো, তুমি মেসে থাকো, ওখানে লেখাপড়া করো, এখানে আসলে সাগর তোমাকে লিয়ে যাবে, তুমি যোগাযোগ করো না। আমার বেটিকে হয়েছিল আমি টাকা দিয়ে করছি, ওখানে ওর বান্ধবীর নাম্বার লিয়ে কী করি আমি সাথে আবার যোগাযোগ করি, ওখানে আবার আমার মেয়াগলে আবার লিয়ে আসি, এরকম ভাবে 4 দিনের পর দিন। আর আমি তো স্যার অসুস্থ মানুষ, আমি ছোটখাটো ব্যবসা করি, আমি তো স্যার আমার সব কথা না, আমার বেটার সাথে শেয়ার করতে অনেক কথা, আমার কাছে হয়তো বা সব কথা শেয়ার করতো না, আমার পরিবারের কাছে তুমি আমাকে বলতো, আর আমার বেটিক তো আমি বিয়া দিইনি, আমার বিটিক দাম বিয়ে না, আমার বিটিক তো ওরা ধরেন এই কোর্ট রেজিস্ট্রি করছে, আমার তখন অবুজ বিটি তখন বলে কোর্ট ভিডিট করে বিয়া করছে, পরে আবার ওরাই রেখে বিয়া করছে, তো এই করলু তোরা, এই করে বিয়া করলু, এই করে করলু, তো আমার বিটি আবার তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, তোর মা বিয়া করছে, মানে ওর মা প্রথম পক্ষের মা বিয়া করছে, তোর মা বিয়া করছে, তুই বিয়া করলে কি হবি, তোর শাশুড়ি খারাপ, এন খারাপ, এই মানসিক টর্চারে আমার বিটিকে একবারে পুরা
মানসিক মান সম্মান একবারে নষ্ট করে দিয়ে আমার বেটে অল্প বয়স, মানুষ তো বড় মানুষও বয়স্ক মানুষও ভুল করে, আমার বেটে বুঝতে পারেনি। তারপরে মৃত্যুর আগে একা ছিল স্যার, ওখানে যদি কেউ থাকতো তাহলে আমার বেটির এই ঘটনা ঘটতো না। এখানে আমার পরিবারের, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার 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 বড় ভাইয়ের স্ত্রী সবাই বলেছে তার বাপের কাছে লিয়া যাওয়ার, বাপ অসুস্থ বাড়িতে পারছে না, সেখানে লিয়া যাওয়ার, বাপ গেলে বুঝালে ঠিক হয়ে যাবে, আমাকে এখানে লিয়ে আসেনি স্যার, এখানে না লিয়ে এসে চলে গেছে ওর জায়গাত লিয়া যায় স্যার। আমার বেটি চেয়েছে, আমার বেটা রিং করেছে যে আমার দুলাভাই আচ্ছা আপনি কি আমার বোনে কোথায় কোথায় তোর বোন ভালো আছে অসুবিধা নাই, বহুত টাইমে বলে আমার বেটার কাছে রিং করেছে তোমার বোনের এই অবস্থা। এই তো স্যার, স্যার আমি বিচার যাচ্ছি স্যার, আমার বাচ্চা একাই, আমার ছোট ছেলে একা চলে গেছে স্যার, ওখানের ট্রেনের দৃশ্য দেখি পরে আমার কাছে রিং করে স্যার, আর ছোট মায়ের কাছে রিং করেছে, আমার বোন আর পাইছি না, আর পাইছি না। এই বন্ধ স্যার, এই বন্ধ স্যার, এই বন্ধ স্যার, মাফ করো এই স্যার, এই যে স্যার আমার মা খারাপ, বাপ খারাপ, আমার মা খারাপ, বাপ খারাপ স্যার, আমার বাপ খারাপ, মা খারাপ, গাড়ি হইতে স্যার, মানসিক টর্চার করতো স্যার। আমি তো আপনার সাথে 5 মিনিট কথা বলবো। আমি কিন্তু রেমির ছোট আম্মা। রেমি যখন 4 বছর বয়স, রেমির হয়তো বলেছে 6 বছর, কিন্তু ওর তখন তত মনে নাই। যখন আমি প্লে ভর্তি করাই তখন আমার বিয়ে হয়েছে। তো হচ্ছে যে বিয়েটা হয়তো আমার পরিবার বা ওর মা সবার সম্মতে বিয়েটা হয়েছিল। তা আমরা কিন্তু ভালোই ছিলাম, কিন্তু আমার ওই মানে রেমির মা ও যে কোনো কারণবশত হয়তো বা মনে বোনা হয়নি, ও চলে গেছে, ও সেপারেট করে নিছে, ও নিজে, ওর বাপ কিন্তু অক্সারে দেয়নি, ওর মাই অক্সারে দিছে ওর বাপে। তো সে আলাদা জায়গায় পার্সন বেচালে সেটা আলাদা বেশি, তার তো একটা দরকার আছে সারাসারি হলে। আর সাগরের সাথে বিয়ে হয়েছে আমার মেয়ে 10 বছর হলো, আর আমার বিয়ে হয়েছে 20 বছর হলো। রেমির আব্বার সাথে আমার বিয়ে বয়স 20 বছর, সে মানে পুরাতন ইতিহাস। আমার বাচ্চা কাচ্চা বড় বড় হয়ে গেছে। এখন ছেলেটা কিন্তু আমরা বিয়ে দিবে না, ওর বাপ ওই ছেলেটা কিন্তু ফুসলে ফাসলে আমার মেয়ে যে কোনো প্রবণ দেখায়, 14 বছর বয়সের অবুঝ শিশু প্রবণ দেখায় আমার মেয়ে কিন্তু বিয়ে করছে। তখন ওর বাপের একই কথা যে মেয়ে আমার কথা শুনলো না, আমাকে বুঝলো না, আমার দুঃখ, এত সুন্দর মেয়ে আমার, আর বিয়ে করলো ওরকম একটা যাইতে, আমার এই জামাই কোনোদিন মেনে নেব না। আমার মেয়েও কখনো কোনোদিন বাপের কাছে এসে পুরো দমে দাবি করতে পারতো না, কারণ সে তো পছন্দ করে বিয়ে করে। ভাই এটা সবাই বুঝেন, কিন্তু আমার মেয়েকে আমি ছোটোবেলা থেকে মানুষ করছি, কোনোদিন একটা ফুলের টুকাও কোনোদিন দিইনি। আমার স্বামীও না, আমিও না, সবাই জানে, আমার শ্বশুর শাশুড়ি, ওর কাছে হয়তো বা জিজ্ঞেস করছেন। মেয়েটাকে আমার নিয়ে যাওয়ার পর আমার মেয়েটা একটু মানসিকভাবে মানে চাপা প্রকৃতির ছিল, সে কখন সব কথা ডিসকাস করতো না। আমার মেয়েটাকে ধরেন ওরা প্রথমে বিয়ের পরের দিনই সে বুঝতে পারছে যে আমি ভুল করে ফেলেছি। আমি মনে করছি আমার মা বাবা ভাই বোন সবাইকে এখানে পাবো, কিন্তু দেখলাম না, আসলই থাকে, নকলই থাকে। মেয়েটা ভাবলো যে আমার মা ছেড়ে চলে গেছে, আমিও যদি ছেড়ে দিই আমার আটা দুর্না হবে। আর সাগর সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করতো, বলতো যে তোমার মা তো ছেড়ে গেছে, তুমিও আমাকে চলে যেতে পারো। কিন্তু আমার মেয়েটা এত বেশি ভালোবাসিছে সাগরের সবসময় এটাই বিশ্বাস করার চেষ্টা করছে যে আমি প্রয়োজন হলে মরে যাব, কিন্তু আমি তোমার পরিবারের কারণে, অত্যাচারের কারণে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব এটা করবো না। আর সাগর আমার বাড়ি যদি রাগারাগি করে, মানে 20 বার আমরা ওখান থেকে আমার মেয়েকে নিয়ে এসেছি বিচারিশ করে, নিয়ে আসার পর সাগর একটা সেকেন্ডের জন্য আমার মেয়েকে স্থির থাকতে দেয়নি, খালি ফোনে ফোন। আর বলতো তো তুই তো মরে গেলে তো 2 লাখ টাকা কাবির নামে, এই লোভে তুই চলে গেছিস। তখন ওই বলতো আমার বাপ তো আমার নামে 10 লাখ টাকা সম্পত্তি রেজিস্ট্রি করে দিছে, ওর বাপ কিন্তু 10 কাঠি মাটি রেজিস্ট্রি করে দিছে। তো এই 2 লাখ টাকা আমার কাছে কিছু, আমার জীবনের চাইতে 2 লাখ টাকা বেশি। তো আমি তোকে মনে করছি আমি অন্য জায়গায় বিয়ে করবো, আমি মরে যাই তোকে শান্তি দিয়ে যাবো। তো মরে আমাকে ফাঁসাই দিয়ে যাবো। তখন আমার বিটি কি বলতো জানেন, যে আমি মরে যাওয়ার সময় তোকে এমনভাবে নির্দোষ প্রমাণ করে দেবো, এমন নিখুঁতভাবে যে পৃথিবীর সবাই তোকে মনে করবে তুই নির্দোষ, কিন্তু তুই আমার জীবনে যে আঘাত, যে কষ্ট, যে দিনে পর দিন তোর পরিবার ফ্যামিলি, তোর ছোটো বোনের পা ধরাইছিস কীর্তি ওই বাড়ি সংসার করার জন্য। আমি সংসার করার তাগিদে মনে করেছিলাম যে আজ পা ধরি, কাল ভালোবাসার তাগিদে তারা আমার আপন হবে, কিন্তু তারা পাও ধরেছি সংসার করার জন্য, কিন্তু তারা আমাকে ভালোবাসা দিয়েও আপন হয়নি, আসলে ভাই হয়নি। আমার মেয়ে লাস্ট পর্যায়ে যে বাড়ি ভাড়া থাকে একটা চেন দিয়েছিলাম, চেন বেসে ওই ছেলে চাকরি লাগছে, কিন্তু বেকার ছিল, আজ 1.5 বছর হলো আমার স্বামী টাকা পয়সা দিতে পারে না। এর আগে ওরে সংসার চালাতে যা যা দরকার তাই দিছে, খাট থেকে শুরু করে গ্যাসের চুলা থেকে শুরু করে সিলিন্ডার থেকে শুরু বুঝেন সব দিছে। আমার স্বামীর লস খাওয়ার পর করোনার মধ্যে 1.5 বছর হলো আমার মেয়ে সঠিকভাবে দেয় অল্প কিছু 2-4-500 কিন্তু ওইভাবে মোটা অঙ্কের ব্যালেন্স সে দিতে পারে না, এটাই তার অপৃক্তি। তার শ্বশুর শাড়ি আমোদ ফুর্তিভাবে খাওয়ানো এটা করতে পারে না। তখন আর শ্বশুর শাড়িটা খালি বলে যে আমার বেটাকে যদি অন্য জায়গায় বিয়ে দিতাম আমার বেটা অ্যাভেলেবল পাইতো। আমরা কি ভুল করছি ফকিনীর ঘরের বিয়ে দিয়ে,
আর বলে কি আর মায়ের অভ্যাস আছে অন্য জায়গায় বিয়ে করে বেশটা ফ্যামিলির মেয়ে ওই অন্য জায়গায় যা বিয়ে করবে, এই যে একটা তার আঘাত দিত, দিনের পর দিন সেই আঘাতটা নিতে পারতো না। আর বাপের কাছে আসলে বাপ বলতো কি মা তোমাকে আমি বিয়ে দিইনি, তুমি চলে আসো ডিভোর্স করে, আমি ভিক্ষা করে পারি আর আমার জমি বেঁচে পারি, তোমাকে আমি মানুষ করবো। আমার মেয়ে মনে করতো আমার একটা মেয়ে হয়ে গেছে, এখন যদি আমি ছেড়ে দিই তাহলে আমাকে যেরকম এই পরিবার বাপ খারাপ মা খারাপ বলে, ওই পরিবারও আমার ওই মেয়েটাকে বলবে যে আর মা ছেড়ে চলে গেছে, আরে বংশ এরকম, তার থেকে আমার জীবনে এই কয়েকটা মানুষ বেঁচে যাক, আমার জীবনে আমি চলে যাই। আমার মেয়ের লোন তুলে দিয়েছে 4 লক্ষ টাকা। আমার মেয়ে ঈদের প্রায় 7 দিন আগে রিং করছে আমার ছেলের কাছে, এই ছেলের কাছে, যে ভাই হচ্ছে যে এরকম এরকম দাদি কো, তো দাদি এখানে, তো দাদির কাছে দিচ্ছে, দেখছে যে দাদি আমার তো 4 লাখ টাকা লোন তুলে দিছি, আমার নামে তো উকিল নোটিশ আইছে, এখন আমাকে এরা আবার 1 লাখ টাকা লোন তুলিছে, আমি তো দাদি লোন তুলে দেবো না, এতে আমার সংসার থাক আর সংসার না থাক, আমি আর লোন তুলে দিয়ে আমি আর কেসের ভাগিদার হব না, আমার সামনে জীবন আছে ভবিষ্যৎ আছে। তখন আর দাদি আর বাপও সাইড থেকে বললো মা তুমি জানি কখনো লোন তুলে দিও না, এত তোমার সাগরে ভাত খাইতে হবে তার কোনো মানা নাই, তুমি প্রয়োজন হলে আমার বাড়ি চলে এসো। আমার সারকার একটা ভয় করতো যে মুন্ডর গোষ্ঠী অনেক বড় গোষ্ঠী, এরা আমাকে এভাবে অত্যাচার করে, আমি সব কথা বলে দিলে আর আমাকে সারাসারি করবি, তখন আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই বিভিন্ন কিছু দেখে ওর যে ওষুধ খাইতো এটাও আমার সাগর কখনো বলেনি, কারণ একটা মেয়ে বিয়ে পর তো স্বামীর দায়িত্ব ভাই, তখন তো বাপ মায়ের দায়িত্ব থাকে না, বাপ মাইক না বলে তো বাপ মা বুঝবে না। ওর আব্বা হার্টের পেশেন্ট, তার আর্থিক দিয়ে সে দুর্বল হয়ে গেছে, সে কার খরচ দিলবে বলেন তো। তারপর আমার ওই ছেলেটা যখন বড় হয় তখন বাপ মা কিন্তু ছেলের উপর নির্ভরশীল হয়ে যায়। আমার এই ছেলেটা কিন্তু সবসময় রেমির সাথে যোগাযোগ করে, সকালবেলা গাড়ি যদি যায় বাবা আপুর সাথে কথা হয়েছে, আব্বু কথা হয়েছে, মাইক বলে মা আমার বিটির সাথে কথা হয়েছে, হ্যাঁ কথা হয়েছে, কারণ ওই ছেলের আমার মেয়ের স্বামী তো সে মানে নিতে পারে, কিন্তু মেয়েটা তো তার আপন। কিন্তু আমার মেয়ে রাখছিল কি, যদি আমার বাবার যদি 2টা পার্সন না থাকতো তাহলে তো আমাকেও মনে হয় কথা শোনাতো না। আর ব্রেনের মধ্যে এটাই ঢুকানো হয়েছে, সাগর এটাই ঢুকাইছে যে শুন আমার পরিবার তো কেন করে, তোর বাপের অপরাধ আছে, তোর মায়ের অপরাধ আছে বলেই কিন্তু আমার পরিবার তোকে এই খুঁটাটা দেয়, যদি তোর পরিবার এটা না করতো তাহলে তো খুঁড়া দিত না। আমার শালিকে এটাই বুঝছে, অবুঝ শাল আমার বুঝেনি। তখন এই যে পারিবারিক চাপ, ঈদের দিন আসছে, আর ননদ নাকি খাইতে গেছে মুখ ভেক্সা মারিছে, ছোট ননদ যার পা ধরে আছে এবারে, আর শাওরি তো ডাকেও নি কথা বলেনি। আমার মেয়ে সহ্য করতে না পারে এটি আইসে বড় মা প্রিন্স মানে আমার আর চাচাতো ভাই আছে, সে বলছে আপু তোমার মন খারাপ কে, পোশাক আশাক পুরাতন পরে আসো, বলছে ভাই এমনি, তুই তো শরীর খুব খারাপ। তখন মুখ চোখে হাত মুখ ধোয়, এই ছাওয়াল রাগিব সবাই মিলে বসতে খায়, তখন ওই ভালোই ছিল, তখন আনন্দতে ছিল। এর মধ্যে সাগর আইসি কীভাবে ফুসলায় ফাসলায় আমার সাওয়ালে, কখনো গন্ডগোল ফুসলায় ফাসলায় আমার সাওয়ালে ক্লে চলে গেছে। তখন আমার যা বলিছে যে রেমির যে পরিস্থিতি, তুমি রেমি যতই রেগে যায়, রেমির বাপের কাছে গেলে ঠিক হয়ে যায়, তুমি সাগর এভাবে রেমি লিয়ে যাও না, আর বাপের কাছে লিয়ে যাও। সাগর কোনো কয়েছে ঠিক আছে বর্মা আমি আর বাপের কাছে লিয়ে দেবো বলে মিথ্যা কথা বলে আমার সাওয়ালে ওই বাড়িতে লিয়েছে, ওই বাড়ির থেকে লিয়েছে 4 ঘাট হয়ে গেছে। তখন আমার বেটা 7:30 কি 8টার দিকে রিং দিছে, তখন রেমি ধরেনি। দেখেন রেমি কিন্তু ভিডিওত মনে হয় আমার বিশ্বাস একবার বলেছে এই রাগিবটা কেন ডিস্টার্ব করছে, ওই রাগিবটা হচ্ছে ওর ভাই। তখন আমার সাওয়াল ফোনটা ধরেনি, না যখন ধরেনি তখন আমার সাওয়াল ফোন করছে সাগরের কাছে যে ভাইয়া আপনি কোথায়। তখন সাগর বলেছে যে আমি পুঠিয়াত, তো ভাইয়া আপনি রেমি আপু কোথায় চেয়েছেন, কোথায় আর রেমি ওখানে আছে ভালো আছে, ও রান্না বান্না করে খাচ্ছে, কোনো সমস্যা নেই, আমি কিছুক্ষণের মধ্যে মোটরসাইকেলটা দিয়ে চলে যাবো, আমার যাতে তো বেশি সময় লাগবে না, 15-20 মিনিট সময় লাগবে। তো বলছে ভাইয়া আপনার কাছে অনুরোধ, রেমি আপু রাগ করে আছে, আপনার সাথে অশান্তি, আপনি যেন আমার আপুটা কিরম করে একা একা থুয়েন না, আপনি চলে যান ভাই, আপনি তো না যেতে পারেন আমাকে বলেন। ওই ছেলে বলছে না আমি এখনই চলে যাবো। আমার সাওয়ালের কাছে তো যায়নি, আমার সালে যে যোগাযোগ করেনি, এটা আমরা কাউকে জানায়নি যে রেমি ওখানে একা আছে। যে বাড়ির নিচে ধরেন TSM অফিস ঠ্যাঙ্গামারা সবাই ছুটে চলে গেছে, ওখানে খালি উপরতলা থাকে বাড়িওয়ালা, আর মধ্যে রেমি গোটা ফ্ল্যাটে একা একটা মেয়ে, তার এমনি মানসিকভাবে অশান্তি। এর আগে অনেক বছর আগে, প্রায় 5-6 বছর আগে, 4-5 বছর আগে ওর বাড়িতে রেমি গড়াদর দিয়েছিল মায়ের মাপের অত্যাচারে, খালি টাকা চায়, যৌতুকের কথা, মানে বিভিন্ন ধরনের লোভনীয় বিষয়। সেবারও একই ইয়া করছিল, একই ইয়া। আচ্ছা সেবার বেঁচে গেছিল, সেবার ওরাই হচ্ছে যে ইয়াতে উঠেছিল, ওরে হচ্ছে যে চাতাল আছে, চাতাল দিয়ে অন্য ঘর দিয়ে উঠে আমার মেয়ে বাঁচাইছিল। পরে আমার মেয়ে কথা আমার বলেনি, 2 দিন পর পাড়া প্রতিবেশী এসে আমার বলছে, তখন আমরা ওর বাড়ির যাই আমার মেয়ে বুঝাই শোনায়, ওরে অপমান করে গন্ডগোল করে আমার মেয়েকে আমরা জোর করে নিয়ে এসেছিলাম। আসার পরে ওই সাগরের একই সাগর মিনিটে সেকেন্ডে আমার মেয়ে কখনো দেখেন মোবাইলে অতীত থেকে যদি শুরু করেন দেখবেন যে রেমি কতবার রিং করে, কতবার ওই ডিস্টার্ব করে যে কোনো ক্ষেত্রে। আমার সাওয়ালটা ওই যে আত্মসমর্পণ, তোরে তো অভ্যাস আছে, আমার সাওয়ালটা এই পরিচয় দিয়ে গেছে, আমার মা ভুল করেছে, আমার বাপ ভুল করেছে, সেই সাথে সন্তানের না, সন্তানের হতে পারে, সন্তান তো অপরাধী হতে পারে না আমার। এবং এটা বলে গেছে যে আমার স্বামী দায়ী না, কেন বলেছে, একটা স্বামীর পরিবারে যখন মেয়ে যায় তখন সব দায়িত্ব কিন্তু স্বামীর হয়, খালি বললেই তো হবে না যে আমার স্বামীর দামে তাই না। তো আমি আমার স্বামীকে বলেছি যে আমার বাপ যদি তোমার নামে মামলা করে তো তুমি আমার বাবার নামে মামলা করবে, তার মানে স্বামীর সাথে সে প্ল্যান করেই লিছিল, স্বামীকে সে বলছে আমি কিন্তু মারা যাবো। তার মানে সাগর জানতো, সাগর আমার কিন্তু এটা কখনোই জানায়নি।
আর তুমি তখন আমার বাবার নামে মামলা করো, কারণ আমার বাবা যদি বিয়ে শাদী না করতো তাহলে তো হচ্ছে যে আমার জীবনটা নষ্ট হতো না, বা কেউ আমার খুঁটা দিতে পারতো না। তাকে এটা ব্রেনে ঢুকেছে কারা? তার পরিবার। তার পরিবার তার মানসিকভাবে টর্চার করছে, শারীরিকভাবে টর্চার করছে, তার ব্রেনে বিভিন্ন রকম ওষুধপাতি খাওয়াইছে, আমাদের কখনোই ডিসকাস করেনি। আর আমার বেটি যখন যা চাইছে কখনো অবহেলা করেনি ভাই। কিন্তু আমার মেয়েটা রাত 3টের সময় নাকি ওর মোবাইলে কী আছে আমি বুঝি না। এত আমি শিক্ষিত হতে পারি, আমি তো অনার্স পাস, কিন্তু ওর মোবাইলে 3টের সময় আমার মেয়ের কিন্তু ফোন থেকে আসছে। তখন কিন্তু ও যখন পেশাব করতে উঠে তখন দেখেছে, তাহলে তখনই আমার মেয়ের ওখানে চলে যায়। আমার মেয়েটা কিন্তু মরেছে ভোরে, 3টার সময় কিন্তু মরেনি। তাহলে ওর চাচাতো ভাই জানা না, নিজের ভাই জানা, তাও জানায়নি। 5টার সময় আমার ছেলের কাছে রিং করছে, তুমি তোমার বোনের ভিডিও দেখছো? আমার ছেলে যাতে ওর মায়ের পেটে, এক মায়ের পেটে বোন। তখন আমার সাল ভিডিও দিয়ে দেখে যে আমি আর কিছুক্ষণের মধ্যে আপনার মধ্যে আসি, আমি এরপরে আর থাকবো না। তখন আমার সাল পাগলের মতো চলে গেছে, যা দেখে সাগর মোটরসাইকেলে বাড়াচ্ছে। তো ভাই আপনি জাননি, আপনার এত বড় বিশ্বাসঘাতকতা করেছেন? কোচে আমি তো বুঝতে পারিনি এরম হবি, তাই বলে তখন যায় দেখে যে আমার মেয়ে গিরির সাথে লটকায় আছে। সাওয়াল আমার ঘরের দরজা ভাঙ্গে সাওয়াল আমাক গলার দড়ি খুলে সাওয়াল আমাক নামাইছে আমার সাওয়াল। আর ও মোবাইলে ব্যস্ত ছিল, রেমির মোবাইলটা ট্যাগ করণে ব্যস্ত ছিলই। তাহলে বুঝেন, ও জানতো যে আমার বউ মারা যাবে। ও এটাও বলিছে যে তুমি মরে গেলে তোমার বাপ তো আমাকে ফাঁসাবে। তখন আমার মেয়ে বলেছে যে আমি মরে গেলে আমি তোমাকে ভালোবাসি, শেষ পর্যন্ত জানাই যাব যে তোমার প্রতিদান, যে আমি তোমার চিরজীবনের মতো নির্দোষ প্রমাণ করতে যাব। কিন্তু আসলে কি এটা বিচার? রেমির কথা তো অনেক রহস্য। রেমির কথা তো প্রতিটা কথাটির মধ্যে তার পরিবারের কথা, সবার কথা কিন্তু উল্লেখ করা আছে। অভিমান করতে পারে। দেখুন ওর বড়মা বলেছে যে তোর বাপ এত টাকা সম্পত্তি দিতে, তুই এরকম গলা ধরে বিষ খেতে চাস, সাগরের কারণে, ওই পরিবারের কারণে এত ভালোবাসিস, তুই তো একটা বেয়াদব মেয়ে। বেয়াদব মেয়ে না হলে এই গলা ধরতে দিতে চাস, বিষ খেতে চাস, এটা তো তোর হচ্ছে অভিমানের কথা। এটা না করে প্রয়োজনে লেখাপড়া কর, একটা বাচ্চা আছে, তুই যে কোনো জায়গায় চাকরি পাবো। তাই ওর অভিমানে পড়ে হয়তো বা পরিবারের জনের মতো পরিজনের এ কথা বলে আপনজন এই মনে করে একটু কষ্ট পেয়ে বলেছে যে আমার আপনজন আমার বেয়াদব বললো ভালো। আসলে তো তার ভালোবাসার তাগিদে বলেছিল সেটা। তাক ভালোবাসার তাগিদে সে জানে কুপথে না যায়, সে জানে জীবনটা পড়াশোনা করে ভালো পথে আসে, এই জন্য একটু সাজেশন দেওয়া হয়েছিল। কিন্তু আমার মেয়েটাকে এরা এমনই ব্রেনটা ওয়াশ করেছিল ভাই, যে ভালো কথা তার ভালো লাগতো না। এটাই তো আমি বুঝিচ্ছি এখন, যে আমার মেয়েটা তিলে তিলে এইভাবে দিনের পর দিন ঢুকা, বুকের ভিতর কষ্ট চাপা রেখে 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 সে আপন মায়ের কাছে যাইতে পারেনি। কিন্তু আমি যা সৎ মা হলো, সে কিন্তু আমার কাছে সবসময় চাই, যে কোনো জিনিস হলেও আমার কাছে ফোন করছে। কিন্তু আজ মৃত্যুর আগ মুহূর্ত সে আমার কাছে ফোন করলো না। মৃত্যুর আগ মুহূর্ত আমি কিছু জানতে পারলাম না। আমার শাওলেকে আমি লাশ পেলাম যায় আপনি সারঘাট মেডিকেলে। এটা একটা কত বড় কষ্ট ভাই, বলেন কষ্ট। মা খালি পেটে ধরলে মা হয় না ভাই। আমি কিন্তু তার সর্বোচ্চভাবে তাকে ভালোবাসা দিয়ে মানুষ করেছি। আমার মেয়ে কিন্তু কোথাও আমার বিষয়ে একটা কথা বলে দেয়নি। আমি যদি খারাপ হতাম তাহলে আমার মেয়ে আমাকে বলতো যে আমার ছোটো মা এরকম ওরকম। তাহলে আমি এই বিশ্বাস চাই ভাই, আমার সন্তান সবই আমার সন্তান, তাই না? আমার পেটের সন্তান, যাকে আমি লালন করছি সেও আমার সন্তান। তারা যে মানসিকভাবে দেখে শুনে বিয়ে করছে, ওরা তার মা সেপারেট, তার বাপ সেপারেট, তার বাইরে বাপের আরেকটা বউ আছে, সব জানে শুনে কিন্তু আমার মেয়েকে নিছে। তাহলে কেন আমার মেয়েকে মানসিক টর্চার করে, শারীরিক টর্চার করে, তার ব্রেনটা ওয়াশ করে তাকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল? এই বিচারটা আপনারা করবেন। আজ যদি এই বিচার না হয়, ঘরে 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 অনেক সন্তানেরা, অনেক পরিবার আছে দুইটা, তারাও কিন্তু এভাবে ধুকে ধুকে মরবে। বিচারটা করবেন ভাই, আমার মেয়ের জীবনের সঠিক বিচার চাই। তা সে অভিমানে বাপে ভুলে গেছে যে আমার 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 তোমার নামে যদি আমার বাপ মামলা করে, আমার স্বামীকে আমি বলেছি তোমার বাপ, আমার বাপ যদি তোমার নামে মামলা করে, তুমি আমার বাবার নামে করবে। কারণ সেও তো দায়ী, সে আমার মৃত্যুর জন্য দায়ী। কারণ সে যদি বিয়ে না করতো, সে যদি ফেয়ার পার্সন হতো, কেউ আমাকে কিছু বলতে পারে? তাহলে আমার মেয়েটাকে 10 বছর কী বোঝানোই বুঝাইছে, বাপের কাছ থেকে আলাদা করে নিছে, তার জীবনটার কাছ থেকে আলাদা করলো, এখন তার জীবনটাই তারা নিয়ে নিল। তাই সঠিক বিচার করবেন ভাই, আমার এটা অনুরোধ। প্রত্যেকটা আইনের কাছে অনুরোধ, প্রতিটা আইনজীবীর কাছে অনুরোধ, প্রতিটা স্কুল ছাত্রীর কাছে অনুরোধ, প্রতিটা স্টুডেন্টের, প্রত্যেকটা বাংলাদেশের সবার কাছে অনুরোধ, যে একটা মেয়ে বিয়ের পর যখন স্বামীর ঘরে যায়, তখন বাপ মায়ের সফর কিছু পাস্ট করে ফিউচারের জন্য স্বামীর ঘরে যায়। আর ফিউচারের জন্য স্বামীর ঘরে যায় যদি সে মেয়ে লাঞ্ছিত হয়, গঞ্চিত হয়, তার জীবনটা যদি ধুকে 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 তিলে তিলে শেষ হয়ে যায়, যে কথাটা তার বাপ মায়ের বলতে পারে না, সারাসারি হয়ে যাবে বলে, তার বিচার কি হবে না ভাই? হবে। খালি ভালোবাসার দাম খালি রেমি দেবে, সাগরকেও তো দিতে হবে। তার এতই যদি বইয়ে ভালোবাসতো, কেন তার পরিবারে সে কন্ট্রোল করতে পারলো না? কেন তার শরীরে আঘাত থাকলো, আঘাতের চিহ্ন থাকলো? এটাই তার প্রতিদান দেওয়া হবেন ভাই। পরিশেষে ভিডিও শেষের দিকে আমি আপনাদের একটি মেসেজ দিতে চাই, এবং সেই মেসেজটি হচ্ছে, যারা এই টাইপের ডিপ্রেশনে আছেন, কিংবা এখনও আপনার স্বামীর বাড়িতে হোক বা অন্য কোথাও আপনি কোনোভাবে যদি ডিপ্রেশনে থেকে থাকেন, দেন হচ্ছে আপনি কখনোই সুইসাইড অ্যাটেম্প করবেন না। দয়া করে এই কাজটি কখনোই করবেন না, কারণ হচ্ছে আত্মহত্যা কখনোই সব কিছুর সমাধান হতে পারে না। যদি আত্মহত্যা হয় সব কিছুর সমাধান মিলতো, তাহলে পৃথিবীতে
যারা এত প্রেশার নিয়ে চলছে তারা ম্যাক্সিমামই কিন্তু আত্মহত্যার পথই বেছে নিত। আর জীবনটা কিন্তু তখনই সুন্দর যখন আপনি জীবনে যত কঠিন সময় আসবে সেই সময়গুলোর সাথে পাল্লা দিয়ে আপনি যখন চলতে পারবেন তখনই কিন্তু আপনি জীবনের যে সার্থকতা সেটি খুঁজে পাবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু বুঝতে পারবেন যে আপনার লাইফে যদি কঠিন সময় আসে সেই সময় আপনি কিভাবে চলবেন, কিভাবে চললে আপনার লাইফটাকে আপনি ডিপ্রেশন মুক্ত করতে পারবেন, সেই বিষয়গুলো অবশ্যই আপনি সলিউশনটা বের করার চেষ্টা করবেন। কারণ আপনার আত্মহত্যার সাথে কিন্তু আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন সবার একটি সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আপনি কিন্তু দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কিন্তু আপনার জন্য কিন্তু তারা একদিন দুদিন পরে আর এই দুঃখটাই প্রকাশ করবে না। তাহলে অন্যের জন্য বা অন্য কারো ডিপ্রেশন নিয়ে আপনি কেন আপনাকে ধ্বংস করে দিবেন? এই সুন্দর পৃথিবী থেকে আপনি কেন আগেই চলে যেতে চাবেন? অবশ্যই আপনি আগেই যাবেন না। আপনি সেই কঠিন সময়টা একটু ফাইট করার চেষ্টা করুন, দেখবেন ভালো সময় অতি সন্নিকটেই চলে আসছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী রেমির আরেকটি ভিডিও নিয়ে।